ডা আরোহী, আপনার মেয়ে মাইশাকে কিছুতেই থামানো যাচ্ছে না। প্রায় 1 ঘণ্টা ধরে কান্না করছে। জ্বর 101, কিন্তু ওষুধ খাওয়াতে গেলেই ছুঁড়ে ফেলছে। সিনিয়র স্টাফ নার্স শাহানা আপা দরজার কাছে দাঁড়িয়ে চিন্তিত গলায় বললেন। আরোহী পেশেন্টের ইকো রিপোর্ট থেকে মুখ তুলল। চোখ দুটো লাল। টানা 36 ঘণ্টা ডিউটি চলছে। 34 বছর বয়স। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের কার্ডিওলজি বিভাগের সহকারী অধ্যাপক। 5 বছরের একমাত্র মেয়ে মাইশা। 3 বছর আগে বেইলি রোডের সেই ভয়াবহ সড়ক দুর্ঘটনায় স্বামী ফারহানকে হারিয়েছে আরোহী। সেদিনের পর থেকে আরোহীর জীবনটা যেন একটা রুটিন। সকাল হাসপাতাল, রাত মাইশা। তাহাজ্জুদে উঠে শুধু একটাই দোয়া করে, ইয়া আল্লাহ, আমার মেয়েটাকে তুমি সুস্থ রাখো। নিজের জন্য চাওয়ার মতো কিছুই আর অবশিষ্ট নেই। আরোহী দ্রুত পায়ে 405 নম্বর কেবিনের দিকে গেল। দরজাটা আলতো করে খুলতেই পুরো শরীর থমকে গেল তার। কেবিনের ভেতরের দৃশ্যটা সম্পূর্ণ ভিন্ন। পূর্ব দিকের জানালা দিয়ে ফজরের পরের সোনালি আলো এসে পড়েছে মেঝেতে। আর সেই আলোর মধ্যে মেঝেতে বসে আছে এক যুবক। কোলে একটা গিটার। চোখ বন্ধ। সে খুব নিচু স্বরে গুনগুন করে গাইছে। ঘুম পাড়ানি মাসি পিসি, মোদের বাড়ি এসো। খাট নাই, পালং নাই। আর সবচেয়ে অবিশ্বাস্য দৃশ্য হল সেই যুবকের কোলে মাথা রেখে গভীর ঘুমে আচ্ছন্ন মাইশা। যে মাইশা মাকে এক মুহূর্তের জন্য চোখের আড়াল হতে দেয় না, যে নতুন কাউকে দেখলেই মায়ের হিজাব খামচে ধরে, সে কিভাবে একজন সম্পূর্ণ অপরিচিত মানুষের কোলে এতটা নিশ্চিন্তে ঘুমাতে পারে? আরোহীর ভেতরের ডাক্তার সত্তা মুহূর্তে জেগে উঠল। পেশাগত দায়িত্ববোধ আর নিয়ম ভাঙার অপরাধবোধ তাকে কঠিন করে তুলল। সে গম্ভীর এবং রাশভারী গলায় বলল, এক্সকিউজ মি। আপনি কে? একজন রোগীর কেবিনে, বিশেষ করে শিশু ওয়ার্ডে, এভাবে বসে গান গাওয়ার অনুমতি আপনাকে কে দিয়েছে? আপনি কি জানেন এটা হাসপাতালের নিয়মের সম্পূর্ণ পরিপন্থী? গানের শব্দ থেমে গেল। যুবকটা ধীরে ধীরে চোখ মেলল। 28 বছর বয়স হবে। মুখে হালকা খোঁচা খোঁচা দাড়ি। পরনে সাদা সুতির পাঞ্জাবি। চোখ দুটো আশ্চর্য রকমের শান্ত এবং গভীর। ঠোঁটের কোণে এক চিলতে বিনি হাসি, যেখানে কোনো অপরাধবোধ নেই। আসসালামু আলাইকুম ম্যাম। আমি আন্তরিকভাবে দুঃখিত। আমার নাম আয়ান। পাশের 403 নম্বর কেবিনে আমার মা ভর্তি আছেন। গতকাল উনার বাইপাস সার্জারি হয়েছে। আয়ান উঠে দাঁড়ানোর চেষ্টা করল না, পাছে মাইশার ঘুম ভেঙে যায়। আমি মায়ের কাছে বসেছিলাম। হঠাৎ শুনি পাশের কেবিন থেকে একটা বাচ্চা খুব কান্না করছে। নার্স আপারা অনেক চেষ্টা করেও থামাতে পারছিলেন না। আমার খুব মায়া লাগল। তাই সাহস করে দরজায় নক করে ভেতরে আসি। ভেবেছিলাম একটা ঘুমপাড়ানি গান শোনালে যদি ঘুমায়। আরোহীর চোখ আরও সরু হল। কণ্ঠে বরফ ঢেলে দিল সে, তাই বলে আপনি আমার অনুমতি ছাড়া আমার মেয়েকে কোলে তুলে নেবেন? একজন মা হিসেবে আমি যদি অভিযোগ করি, আপনি জানেন এর পরিণতি কি হতে পারে? একজন অপরিচিত পুরুষ হয়ে একটা বাচ্চা মেয়েকে স্পর্শ করা গিয়ে। আয়ান এবারও তাকে থামিয়ে দিল না। কোনো তর্ক করল না। শুধু আগের মতোই শান্ত গলায় বলল, আপনি ভুল ভাবছেন ম্যাম। আমি জানি আপনি কে। আপনি ডা আরোহী খান। এই হাসপাতালের সবচেয়ে মেধাবী এবং একই সাথে সবচেয়ে কঠোর কার্ডিওলজিস্ট। আপনার সুনাম আমরা রোগীর আত্মীয়রা সবাই জানি। আয়ান একটু থেমে মাইশার মাথায় আলতো করে হাত বুলিয়ে দিল। তবে বিশ্বাস করুন ম্যাম, আমি ওকে জোর করে কোলে তুলে নেইনি। আমি যখন গিটার নিয়ে মাসি পিসি গানটা শুরু করি, আপনার মেয়ে কান্না থামিয়ে আমার দিকে তাকায়। তারপর টলতে টলতে নিজে হেঁটে এসে আমার গিটারটা ছুঁয়ে দেখে। আমি যখন গাইছিলাম, সে নিজেই আমার পাঞ্জাবি টেনে ধরে আমার কোলে উঠে বসে। তারপর আমার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলেছে, গায়ক মামা, আরও গান শোনাও। আমি কিভাবে না করি বলেন? আরোহী একটা কঠিন জবাব দিতে যাবে, ঠিক সেই মুহূর্তে মাইশা ঘুমের মধ্যেই নড়ে উঠল। অস্পষ্ট আদুরে স্বরে বলে উঠল, আম্মু, গায়ক মামাকে বকা দিও না। মামা অনেক ভালো গান করে। আমার আব্বুর মতো। পুরো কেবিনটা কবরের মতো নিস্তব্ধ হয়ে গেল। শুধু স্যালাইনের ফোঁটা পড়ার টুকটুক শব্দ। আরোহীর পায়ের নিচ থেকে যেন মাটি সরে গেল। বুকের ভেতরটা কেউ যেন হাতুড়ি দিয়ে পেটাচ্ছে। 3 বছর। ঠিক 3 বছর পর মাইশা আব্বু শব্দটা উচ্চারণ করল। ফারহান চলে যাওয়ার পর থেকে মাইশা এই শব্দটা সম্পূর্ণ ভুলে গিয়েছিল। কোনো পুরুষ মানুষ দেখলেই ভয়ে জড়সড় হয়ে যেত। আর আজ
আজ এই সম্পূর্ণ অচেনা একটা ছেলেকে সে আব্বুর মতো বলছে। আরোহীর চোখের কঠোরতার বরফ গলতে শুরু করল। গলার কাছে একটা দলা পাকিয়ে উঠল। সে দ্রুত চোখ সরিয়ে জানালার দিকে তাকাল, যাতে নিজের দুর্বলতা প্রকাশ না পায়। আয়ান পরিস্থিতিটা বুঝতে পারল। সে আর একটা কথাও না বলে নিঃশব্দে উঠে দাঁড়াল। মাইশাকে বুকের সাথে লাগিয়ে রাখা নবজাতকের মতো পরম যত্নে বিছানায় শুইয়ে দিল। গায়ে পাতলা কাঁথাটা ভালো করে টেনে দিল। তারপর আরোহীর দিকে ফিরে নিচু গলায় বলল, আমি আসছি ম্যাম। মায়ের ওষুধের সময় হয়ে গেছে। আপনার অনেক বড় ফ্যান আমার মা। আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া, অনেক কষ্টে আপনার আন্ডারে একটা সিট পেয়েছি। দরজার কাছে গিয়ে আয়ান একবার পেছন ফিরে তাকাল। তার শান্ত চোখে কোনো করুণা নেই, আছে সম্মান। আপনার মেয়ের হাসিটা মাশাআল্লাহ ভীষণ সুন্দর। একদম আপনার মতো। আপনি যখন রাগ করেন, ঘুমের মধ্যেও আপনার মতোই কপালটা কুঁচকে থাকে গি। কথাটা বলে আর উত্তরের অপেক্ষা না করে আয়ান নিঃশব্দে কেবিন থেকে বেরিয়ে গেল। আরোহী কয়েক মুহূর্ত স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। তারপর ধীরে পায়ে জানালার কাছে গেল। করিডোরের শেষ মাথায় দাঁড়িয়ে আয়ান আবার গিটার বাজাচ্ছে। এবার আর কোনো ঘুমপাড়ানি গান নয়। সে গাইছে কাজী নজরুল ইসলামের সেই বিখ্যাত গজল, মসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই। যেন গড়ে থেকে মুয়াজ্জিনের আজান শুনতে পাই। তার গলায় এমন একটা আকুতি, এমন একটা ব্যথা, যা শুনলে পাথরও গলে যায়। আশ্চর্যের বিষয় হল, ওয়ার্ডের অন্যান্য বাচ্চারা, যারা অসুস্থ, তারাও আস্তে আস্তে বিছানা থেকে নেমে আয়নের পাশে গিয়ে বসছে। দুজন ডিউটি নার্সও দূরে দাঁড়িয়ে চোখের পানি মুছছে। আরোহী ধপ করে চেয়ারে বসে পড়ল। হঠাৎ করেই তার ভীষণ ক্লান্ত লাগছে, ভীষণ একা লাগছে। 28 বছরের একজন গায়ক আয়ান, যার জীবনে কোনো জটিলতা নেই, কোনো দায়িত্বের পাহাড় নেই। আর সে 34 বছরের একজন বিধবা ডা আরোহী খান, যার কাঁধে একটা 5 বছরের নিষ্পাপ জীবন, সমাজের হাজারটা বাঁকা প্রশ্ন, আর নিজের ভেঙে যাওয়া স্বপ্নের ধ্বংসস্তূপ। এই দুটো জীবন, এই দুটো সমান্তরাল রেখা কখনো এক হতে পারে না। এটা আরোহী জানে। ডাক্তার হিসেবে সে অঙ্কের হিসাব বোঝে, সমাজের হিসাব বোঝে। তবুও কেন জানি 3 বছর পর আজ প্রথমবার মাইশার নিশ্চিন্ত, শান্ত ঘুমন্ত মুখটার দিকে তাকিয়ে আরোহীর শুকিয়ে যাওয়া ঠোঁটের কোণে এক চিলতে অনিচ্ছাকৃত হাসি খেলে গেল। যে হাসিটা ফারহান চলে যাওয়ার সাথে সাথে সেও কবরে নিয়ে গিয়েছিল।